শেখ হাসিনার অধীনে ওনারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমরাও তো করছেন, আমরা 17 বছর তো করছেন। না না, এই কথাটা আপনি বলেন না, আপনি একজন রাজনীতিবিদ, আপনি এই কথাটা তো সত্য কথা বলেন না। নোট অফ ডিসেন্ট দিয়ে রাখলাম, ওনার কথা নোট অফ ডিসেন্ট দিলাম। আমরা আপনারটা নির্বাচনকে বয়কট করলাম, জামাত ইসলামও বয়কট করলো। সেইখানে ওনারা পার্লামেন্টে যে 6-7 জন আওয়ামী লীগের পার্লামেন্টকে বৈধ দিলেন ওনারা। নো নো নো, নেভার। 31 দফাতে देयर আর নাম্বার অফ एग्जांपल, আপনি যদি 31 দফাতে পড়েন যেগুলো, ওই 31 দফার বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখা হয়েছে। নো নো, ইউ ক্যান সাইট অ্যান एग्जांपल যে 31 দফার বিরুদ্ধে বিএনপি। আমি স্পেসিফিক সাইট করব, আপনি আরেকটু গাইডে দেখেন। আচ্ছা, প্রথমে কেন এগ্রি করা হলো না যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না? এটা তো 31 দফাতে আছে। তাহলে বিএনপি কেন 2 সপ্তাহ 3 সপ্তাহ নষ্ট করলো ঐক্যমত্য কমিশনের আলোচনা করছে কিনা? বলে আমি শেষ করব। ভুল ব্যাখ্যা করছেন। জিয়া সম্পর্কে কথা বলার আগে আমাদের অনেক অভিজ্ঞতা অর্জন প্রয়োজন। বেগম খালেদা, আমি কি বলেছি সেটা প্লিজ আপনি কথার মাঝে কথা বলবেন না। আপনার কথার মাঝে তো আমি বলি না, প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট মি। ওনাদের নেতা কর্মীরা পরে এই ক্লিপ নেবে, নিয়ে পরে আমাকে অ্যাটাক করতে পারে। আই ডোন্ট ইন্টারাপ্ট। বেগম খালেদা বেগম খালেদা নেভার কম্প্রোমাইজড এনিথিং। বেগম খালেদা জিয়া বলেছেন যে আমার এই দেশের বাইরে কোনো ঠিকানা নাই। বেগম খালেদা কিন্তু কথা বলেন না, আপনি বলেছেন বেগম গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া। আপনি দেখেন বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র দিয়েছে একদলীয়। অসম্মান করে কি হলো? বলেন যে আমি মিথ্যা বলেছি, সেটা বলতে পারেন। ডান দিক থেকে শুরু করছি। জনাব আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব আখতারুজ্জামান বাচ্চু, সাবেক যুগ্ম সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন জনাব এহতেশাম হক, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আলোচনা শুরু করতে চাই জনাব এহতেশাম হক, একটু আপনাকে দিয়ে। আমরা আজকে যেটি বলছিলাম শুরুতেই, যে প্রধান উপদেষ্টা মালয়েশিয়াতে আজকে আবারও বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন এবং পাশাপাশি রাজনীতিবিদদের কাছে ক্ষমতা হস্তান্তরের পর্ব শুরু হয়ে গেছে। কিন্তু কিছু বিকেলে বা আজকে আসলে যে যুবশক্তির অনুষ্ঠান ছিল, সেখানে অনেকেই বলছেন, আমি একটু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কথা বলি। তিনি কথাগুলো খুব স্পষ্ট করে বলেছেন, গত 1 বছর ছাড় দিয়েছি জুলাই সনদে, আর 1% ছাড় দিব না। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না। রাজনৈতিক দল ব্যর্থ হলে 1-11 ফিরে আসবে। জাতীয় ঐক্য ধরে রাখার স্বার্থে প্রতিশ্রুতিগুলো একে একে পূরণ করুন। একটু আপনার কাছে জানতে চাই, এটি কি এক ধরনের ইঙ্গিত দিলেন যে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না করলে আপনারা জাতীয় ঐক্য রাখবেন না, এবং সেক্ষেত্রে 111 আসলেও আপনাদের কিছু করার নেই, সেরকমের একটু বিষয়ের ইঙ্গিত দেওয়া হলো কিনা? আমার কাছে মনে হয় যে জাতীয় ঐক্যের যে ভিত্তিটা হওয়া উচিত, যে আমাদের 24-এ যে আমাদের 1400-র উপর শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছেন, তাদের যে স্যাক্রিফাইসটুকু কিসের জন্য হয়েছিল? শুধুমাত্র একটা নির্বাচনের জন্য ছিল না। এটা আমরা প্রথম থেকেই বলে আসছি, এবং আমরা সবসময় চেয়েছি যে আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে দলগুলো যারাই আছি আমরা, আমাদের ভেতর জন্য একটা কম্প্রোমাইজিং একটা মানসিকতা আমরা থাকে। কিন্তু সেখানে আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করেছি যে প্রত্যেকটা মৌলিক সংস্কারে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখা হয়েছে একটা বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে। এবং আলটিমেটলি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি যদি নৈর্ব্যক্তিকভাবে ভাবেন যে ওনার উপর কতটুকু প্রেশার ক্রিয়েট করা হয়েছে, যে আপনি সংস্কার নিয়ে ভাববেন না, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের তারিখটা দেন, যেটা আপনার 5ই অগস্টের পরপরই উইদিন আই থিঙ্ক 1 সপ্তাহের ভেতর যে জনসভাটা করে বিএনপি দাবি জানিয়েছিল 3 মাসের ভেতর নির্বাচন দিতে হবে। ওইটারই কন্টিনিউয়েশন 1 বছর চলে যাওয়ার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুধু আমাদের পক্ষ থেকে আসলে আমরা কেন কম্প্রোমাইজ করব? কম্প্রোমাইজটা হওয়া উচিত আলটিমেটলি বড় দল যারা, বড় দায়িত্বে যারা আছেন, যারা আলটিমেটলি সবাই ভাববেন যে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন। আমরা তো আমাদের দলের স্বার্থ আমরা দেখছি না। আমরা দেখছি যে 53 বছরে যে একটা রাষ্ট্র যে এতটুকু সাফার করেছে, যে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়ে গিয়েছে, আমরা সেই ফ্যাসিবাদী কাঠামো যাতে না থাকে, জীবিত না থাকে, আমরা যাতে নতুন একটা কাঠামোতে যেতে পারি, সংস্কারের মাধ্যমেই সেটা একমাত্র নিশ্চিত করা সম্ভব। সো এই সংস্কারটা আমাদের জন্য আমাদের এটা রক্তের শপথ। আমাদের যে বাংলাদেশিরা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমাদের কমিটমেন্টটা তাদের প্রতি,
ইলেকশনে আমরা ক্ষমতায় চলে যাব না, ইলেকশন করে আমরা ইলেকশনের যে দেনা পাওনা, যে লাভ বা যে ক্ষমতার যে মোহ, সেটা আমাদের নেই। আমাদের কথা হচ্ছে যে ক্ষমতাতে যাওয়া বা যে প্রসেসটা আছে, প্রসেসটা খেলাটা আমরা ফেয়ার করতে চাই। এখানে যাতে আগের মতো যে সিস্টেম আছে ওইভাবে যাতে ডিসিকে ইউজ করে, ইউএনওকে ইউজ করে নির্বাচন যাতে কুক্ষিগত করে ফেলতে পারে না মাসল ম্যান দিয়ে। আমরা একটা সিস্টেম চাই যেখানে ইলেকশনটা আসলেই সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে। ওই ফিল্ডটা আমাদেরকে দিতে হবে, আমাদের রাজনৈতিক ব্যবস্থাতে ওটাকে আনতে হবে। এর জন্যই আসলে সংস্কার। কিন্তু আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করেছি যে ওই সংস্কারগুলো এখনো পর্যন্ত হয়নি। আপনি যদি কালকে ইলেকশন দেন, আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস বা কেউ কি অ্যাসুরেন্স দিতে পারবেন যে ওখানে যে লোকাল এলাকাগুলোতে আলটিমেটলি যে সংস্কার হলেই নির্বাচন সব ঠিকঠাক মতো হবে, কেউ অন্তত প্রসেসটা, অন্তত আমরা যেটা চাচ্ছি যে আমরা ওটা অ্যাপ্লাই করি। আমরা চাচ্ছি যে আলটিমেটলি একটা ক্ষমতার যে ভারসাম্যটা অন্তত আসুক। আমরা চাচ্ছি যে আলটিমেটলি সংস্কারের মাধ্যমে যে পুলিশকে যাতে রাজনৈতিক দলরা যখন ক্ষমতায় যায় তাকে রাজনৈতিক দলের সার্ভেন্ট যেন হয় না ওঠে, নাগরিককে যেন সার্ভ করে। এখন আমরা জানি যে আলটিমেটলি যারা ক্ষমতায় যায়, এখনই আপনি দেখেন যে প্রশাসনে যারা আছে তারা লাইন ধরে আছে যে আগামীতে যে পার্টি ক্ষমতাতে আসবে তাকে আমাকে খুশি রাখতে হবে। সেক্ষেত্রে আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কিভাবে করবেন? বা আমরা যে ব্যবস্থাটা, আপনি যে সংস্কারগুলোর কথা বলেন, প্রশাসন কিংবা পুলিশ, সেই পুলিশ কমিশন করার ক্ষেত্রে সব দলের আপনারা ঐক্যমত হয়েছেন ঐক্যমত কমিশনে, কিংবা যে প্রশাসনের সংস্কারের ক্ষেত্রে তো অন্য দলগুলোর বাধা নেই, সেটি তো এই সরকার চাইলে করতে পারে, তারা করছে না কেন? তারা আপনারা সরকারকে কেন চাপ দিচ্ছে না? তো সরকারের এখানে যেটা হচ্ছে যে অর্ডিন্যান্স দিয়ে যে সংস্কারগুলো, অপারেশনাল যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ যে সংস্কারগুলো, সেগুলো এক জিনিস। কিন্তু আমরা চাচ্ছি যে মূল ফান্ডামেন্টাল যে জায়গাগুলোতে সংস্কার প্রয়োজন সেগুলো করা, যাতে ক্ষমতা এক পরিবার কেন্দ্রিক বা এক না একজন কেন্দ্রিক বা একটা জায়গায় পুঞ্জীবিত না হয়। যেটা আপনি নিজে জানেন যে আজকে যে সুজনের যে এই জরিপটা থেকে বের হয়ে আসছে। আমি সেই আলোচনায় আলোচনায় ফিরবো। তার আগে একটু যেতে চাই জনাব আশরাফ আলী আকন, একটু আপনার কাছে জানতে চাই যে আমরা যেই আলোচনা আজকে দেখলাম যে বিশেষ করে এনসিপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে, এক ধরনের হুমকি, আসলে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চান না, দেয়া হবে না, অনেকটা এই সুরেই বলছেন, এবং সংস্কারের আগে কোনোভাবেই তারা নির্বাচনে হতে দেবে না, যাবেন না, সেটি বলেন। একটু আপনাদের অবস্থান জানতে চাইছি। আপনারাও বলছিলেন সংস্কারের কথা আগে, সংস্কারের পরে নির্বাচনের কথা। আপনারাও কি এই জোট হয়ে, 3 জোট, জামাত, এনসিপি এবং আপনারা কি এক জোট হয়ে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সঞ্চালক, জনাব সঞ্চালক সাহেব, উপস্থিত আমার পার্টনার এবং দেশ বিদেশের শ্রোতা মণ্ডলী। এনসিপি যদিও নূতনতর একটা রাজনৈতিক দল, কিন্তু তাদের অবদান কিন্তু এদেশে যারা রাজনীতি করেছে তাদের অনেক শীর্ষে তাদের অবদান। এনসিপির দল হয়েছে নূতন, কিন্তু তারা যে গণ অভ্যুত্থানে যে নেতৃত্ব দিয়েছেন, যে ভূমিকা পালন করেছেন, এই জন্য তাদেরকে হাজারো সেলুট জানাইতে হয়। তারা যদি এই অকুতোভয় সৈনিকের ভূমিকা পালন না করতেন, জীবন না দিতেন, পঙ্গু না হতেন, তাহলে কিন্তু এই ফ্যাসিবাদ মুক্ত দেশ হওয়া খুব কঠিন ছিল। সম্ভব ছিল কিনা আমি জানি না, কারণ 53 বছর, এই 16 বছরে তো আমরা যারা রাজনীতি করি, আমরা শুধু মিছিল মিটিং করেছি, আওয়ামী লীগের বিরুদ্ধে যতটুকু পারছি করেছি, কিন্তু আওয়ামী লীগের পতন ঘটানো এটা নায়ক তো হলো এই গণঅভ্যুত্থানকে ছাত্ররা, তারই রাজনৈতিক শাখা হলো এনসিপি। কাজে তাদের যেটা দাবি, তারাও তো বারবার বলছে, খালি এটা নির্বাচন দেওয়ার জন্য তো গণঅভ্যুত্থান হয় নাই, একটা মৌলিক সংস্কার। যে 53 বছর যে ধারায় রাজনীতি চলে আসছে, 53 বছরের ধারাটা কি আমরা দেখি, কি ইতিহাস কি বলে, একটা ভয়ঙ্কর অবস্থা তো। 53 বছরের মধ্যে দেশটা তো একটা জঙ্গলি রাষ্ট্রে পরিণত হয়েছে, একটা জঙ্গলে পরিণত হয়েছে। আপনি বলেন, যারা স্বাধীনতার স্থপতি ছিল উনি কি করেছেন? তার পরবর্তী ধারাবাহিক যারা ক্ষমতায় ছিল ওনারা কি করেছেন? জনগণের সাথে একটা বিশ্বাসঘাতকতা ছাড়া, জনগণের আমার নষ্ট করা ছাড়া, জনগণ জীবনকে দুর্বিষহ করা ছাড়া, এবং জনগণের উপর আজাব গজব হিসাবে এই দলগুলি চাপিয়ে বসা তার কোনো কাজ দেখি নেই। আপনি মনে করেন লক্ষ লক্ষ মানুষ জীবন দিল স্বাধীনতা সংগ্রামে, একটা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার, এটি তো মেইন ছিল তাদের।
এরপরে বৈষম্য করেছে, পাকিস্তান এটার বিরুদ্ধে করেছেন, কিন্তু সেই জনগণের মতামতকে ধ্বংস করে 74 সালে বাকশাল নামে একটা দল করবেন, এক দল এক নেতা, এক দল এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। কত বড় বিশ্বাসঘাতকতা গণতন্ত্রের সাথে, দেশের সাথে, জনগণের সাথে আমরা দেখতে পাই। তারপরে কি হয়েছে, ধারাবাহিকভাবে আপনি যদি আসেন, যে শেখ মুজিব যেটা বলেছিলেন সবাই পায় সোনার খনি, আমি সোনের খনি, এই সোনের খনি দিয়ে কিন্তু এই দেশের রাষ্ট্র ক্ষমতা শুরু। এবং 73 সালে যে ভোটটা হয়েছিল সম্পূর্ণটা ইলিগাল ভোট করছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব। 293 আসনে তারা জয়লাভ করছিলেন। যারা নির্বাচিত হতে পারে না তাদের বাস্ক ঢাকা এনে তারা এই নির্বাচন ঘোষণা করেছিলেন। কাজে আমরা দেখি 53 বছর ইতিহাস খুব একটা দুঃখজনক ইতিহাস, ধ্বংসের ইতিহাস। তো এই জায়গা থেকে ছাত্রটা বিপ্লব করেছে, ওদের একটা চেতনা আছে, সেই চেতনাকে আপনি জলাঞ্জলি দেবেন, তাদের কোনো কথা মূল্যায়ন করবেন না, এটা তো হয় না। কাজে এই জন্য আমি বলি যে আক্তার যে কথা বলেছেন যে আমরা তো জুলাই সনদে জন্য ঐক্যমত্য কমিশন আমরা গেছি, আমি আসলাম, রোজি ছিলাম সেখানে একটা শুভঙ্করের ফাঁকি বলে মনে হয় আমার কাছে, এটা না বললেই নয়। আমি সেখানে চ্যালেঞ্জ গ্রহণ করেছি, ওনারা বায়াসড ফর্ম অ্যানাদার উইংস, এই কমিটি একদিকে তাকাই কথা বলে তারা। উনি বললেন আপার হাউসের মূল্য, এদেশে আপার হাউস লাগে? আমরা একটা ইউনিটারি দেশ, ছোট্ট একটা দেশ, সেখানে একটা আপার হাউস দরকার কি? আরও আপনি 100 লোকের ভরণ পোষণ, গাড়ি বাড়ি, এইটা ব্যবস্থা করবেন আপনি, দরকারটা কি? তা সেখানেও তো পিয়ারের জন্য পিয়ার দিয়া আপনার আপার কক্ষ হবে, সেখানে বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, বিএনপি এখানে সাইন করে নাই নোট অফ ডিসেন্ট। ওই উনি যেটা বলেন 72%, সেখানে তো বিএনপি না করেছেন। আমরা বলেছি আপার হাউসে যদি আপনার পিয়ার দেন, তা লোয়ার হাউসও পিয়ার দেন, লোয়ার হাউসে পিয়ার ছাড়া। ঐক্যমত্যে এই বিষয়গুলো আপনারা আলোচনা করেছেন সবাই মিলে, এরপরে 20টি মৌলিক বিষয়ের প্রস্তাব একত্র হয়ে সেটি গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সংশোধনগুলো নির্বাচনের আগে হবে নাকি পরে হবে? যত সংবিধান সংশোধনের বিষয় আছে কিংবা বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়, পুনর্বিন্যস্ত করার বিষয় আছে, তো সেগুলো কি চাইলেই আসলে সম্ভব এই 3 মাসের মধ্যে? হ্যাঁ, সম্ভব। কিভাবে কেন সম্ভব? এটা একটা পদ্ধতি হলো সেখানে LFO এর মাধ্যমে করা সম্ভব, যারা জিয়া রহমান সাহেব করছিলেন, এরশাদ সাহেব করছিলেন, স্বাধীনতার পরে শেখ মুজিব করছিলেন, হ্যাঁ, লিগ্যাল ফ্রেম অর্ডারে করছিলেন। এটা ওরা যদি না হয় তা প্রেসিডেন্টের অর্ডিন্যান্সে হয়, আর এটাও যদি না হয় তাহলে এটা রেফারেন্ডাম গণভোটে হয়। এই 3টে তো আমরা বলছি সেখানে, এইটা দিয়ে এখনই করতে হবে। এখন যদি না করেন আপনি যদি পরে করবেন, আপনি তো এখনই তো নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছেন, তা আপনি ওখানে ক্ষমতায় গেলে পরে, তাও আবার 2 বছর পরে আপনি যেটা করবেন পরিবর্তন করবেন না, তার প্রমাণ কি? বুঝতে পারছি। তার মানে আপনাদের আপত্তি আসলে হচ্ছে ভোটের সময় নয়, সংবিধান কিংবা এইসব সংস্কারগুলো হচ্ছে আপনাদের মূল জায়গা, এবং সেখানে হলো লোয়ার হাউসে পিয়ার, এটা হলো আমাদের মৌলিক, আপনাদেরও দাবি রয়েছে। আফতাবুজ্জামান বাচ্চু, একটু আপনার কাছে জানতে চাই, নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, মূলত মৌলিক সংস্কার হওয়ার আগে নির্বাচন না হওয়ার কথা বলেছেন। একটু আপনার কাছে জানতে চাই যে আপনার এইটি নিয়ে মন্তব্য, পাশাপাশি আরেকটু আমি যুক্ত করি যেটি তারা একটু আগে তেশাম হক বলছিলেন যে সংস্কার তো তাদের দলের জন্য নয়, সংস্কার হলেই যে তারা ক্ষমতায় আসবে বিষয়টি তো তেমন নয় যে এখনই তারা ক্ষমতায় যেতে পারবে, দিন শেষে হয়তো আপনারাই ক্ষমতায় যাবেন, এমন একটি বাতাসে কথা রয়েছে। তাহলে আপনাদের আপত্তি কেন? সংস্কার আগে হলেই বা সমস্যা কি? ধন্যবাদ আপনাকে, আপনার আমার 2জন বিজ্ঞ সহ আলোচক এবং আপনার মাধ্যমে যমুনা টিভির দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। আসলে সংস্কার তো বিএনপি চায়, সংস্কারের প্রবর্তক আপনি বলতে পারেন বিএনপি। 13 জুলাই কিন্তু 2023 সালে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, আমি আসছি সেই জায়গায়। আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন। কখন দিয়েছিলেন? যখন এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কথা বলতে, যখন আপনারা বিরোধী দলের, হ্যাঁ, যখন এই দেশের মানুষ কথা বলতে সাহস পেত না, তখন আমি জানি না, তখন এনসিপি নামক দলটিও তৈরি হয় নাই, ওনারা তখন সংস্কারের চিন্তাও তখন করেন নাই, ইসলামী আন্দোলনও করেন নাই, বরং ওনারা তখন
শেখ হাসিনার অধীনে ওনারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আর আমরাও তো করছেন, আমরা 17 বছর আমরাও তো করছেন। না না, এই কথাটা আপনি বলেন কেন? না না, আপনি একজন রাজনীতিবিদ, আপনি এই কথাটা তো সত্য কথা বলেন না। আপনার কথার সময় আমি কথা বলি না, আমাকে বলতে দেন। আমাকে বলতে আপনি আপনার কথার সময় কিন্তু আমি কোনো কথা বলি না, আমাকে বলতে দিন। আমাকে বলতে দিন, পরে আপনার যখন সময় আসবে তখন আপনি বলবেন কেন? উনি শেষ ভুল তথ্যটা দেবেন কেন? আমি শেষ করি, পরে আপনি করছেন না। আপনার যখন আপনি আবার সংশোধন, আমি কিন্তু আপনার সময় কোনো কথা বলি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখলাম, আর কথা নোট অফ ডিসেন্ট দিলাম। জি, আমরা আপনারটা সময় আপনার সময় আপনি কথা বলতে দিতে হবে। হ্যাঁ, কথা বলতে না দিলে তো তাহলে হবে না। আমরা সংস্কার চাই, কিন্তু কথা হলো যে দেখেন বিএনপি কিন্তু অনেক ছাড় দিয়েছে সংস্কারের প্রশ্নে। এই জুলাই যে ঘোষণাপত্র ঘোষিত হয়েছে, বিএনপি সবচেয়ে বেশি ছাড় দিয়েছে। বিএনপি রাষ্ট্রের যে বিচার বিভাগ বলেন, নির্বাহী বিভাগ বলেন, সেগুলির ভারসাম্য রক্ষা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য রক্ষা। বিএনপি 31 দফার মধ্যে বলেছে যে পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এখন সবাই মিলে ঐক্যমত হয়েছে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। বিএনপি তো দ্বিমত করে নাই ভাই। বিএনপি একমাত্র দল যে বারবার প্রত্যাশা করে, দেশের জনগণের দল। বিএনপির উপর জনগণের আস্থা রয়েছে। বিএনপি ভোট জনগণ সবসময় বিএনপির উপর আস্থা রেখেছে। তো বিএনপি তো সরকারে যাওয়ার বিএনপির অভিজ্ঞতা রয়েছে, সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, জনগণের আস্থা রয়েছে। বিএনপির শত শত নেতাকর্মী, কয়েক হাজার গুম হয়েছে, খুন হয়েছে, আমাদের বিরুদ্ধে 70 লাখ মামলা, তারপর লক্ষ লক্ষ আসামি। এই জুলাই বিপ্লবে আমাদের 1442 জন আমাদের শহীদ হয়েছে। দল হিসেবে আমাদের যে যতজন শহীদ হয়েছে সবচেয়ে বেশি আমাদের শহীদ হয়েছে, সবচেয়ে বেশি আমাদের রক্ত দিয়েছি আমরা। আমাদের তো ভাই সংস্কারের প্রশ্নে আমাদের কোনো দ্বিমত নাই, আমরা তো সংস্কারের পক্ষেই। কিন্তু তার মানে এই না যে আপনি কোনো বিষয়ে আপনি যেটা বলবেন সেটাই হইতে হবে, সেটা না হলে নির্বাচন হবে না। ভাই জনগণ তো আন্দোলন করেছে কি, এই যে 14 সাল, 18 সাল, 24 সালে ভোট দিতে পারে না, জনগণ তো তাদের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছে, তাদের ন্যায় বিচারের জন্য আন্দোলন করেছে। তারা যে ভোটার বঞ্চিত হয়েছে, তাদের মধ্যে যে ক্ষোভ, এই যে পুঞ্জীবিত ক্ষোভ, সেটার জন্য আন্দোলন করেছে। তারা দুজনে বলছিলেন যে কেবল ভোটের জন্য আন্দোলন করে না, ভোটের জন্য না, কেবল আপনি আন্দোলনটা কিন্তু শুরু হয়েছে জনগণের অধিকার হারা মানুষের ভোটাধিকার বঞ্চিত হওয়ার কারণে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে। মানুষ দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু একদিনের রাজা, ভোট কিন্তু একটা উৎসব। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা এই দেশে ভোটটাকে একটা প্রহসনে পরিণত করেছে। আপনি দেখেন 2014 সালে 153 আসনে বিনা ভোটে নির্বাচন হয়ে গেছে। 2018 সালে আমরা যখন ভোটে গেলাম, এত বিভিন্ন কিছু বলল, তারপর রাতে ভোট হয়ে গেছে। আবার 2024 সালে কি হয়েছে আপনারা জানেন। তো সুতরাং আমরা তো চাই, আর হলো যে আপনি যে সংস্কার, আমরা তো জুলাই সনদ ঘোষণাপত্রে আমরা তো স্বাক্ষর বলেছি যে আমরা, আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা স্বাক্ষর করব, আমরা সংস্কার চাই। কিন্তু আপনি এই সংস্কারগুলি বাস্তবায়ন করবেন কিভাবে? তারা যে বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এই সংস্কারের আগে তারা নির্বাচন চান না এবং তারা হতে দেবেন না, এক ধরনের এইটা আমি মনে করি যে এনসিপি তাদের এই জুলাই বিপ্লবে তাদের অবদান রয়েছে, সেটা আমি সম্মানের চোখে দেখি এবং সেটা আমরা স্বীকার করি। এই জুলাই বিপ্লব কারো একার না, কোনো নির্দিষ্ট দলের না, কোনো ব্যক্তির না, এটা সবার। আমি যেরকমভাবে, আমিও একজন জুলাই যোদ্ধা, আমার মেয়ে যে বিশ্ববিদ্যালয়ে পড়ে সেও জুলাই আন্দোলনে গ্রহণ করেছে। আমার ডানে বামে অনেকেই মারা গেছে, আমার ছোট্ট শিশুরা মারা গেছে। সেই জুলাই বিপ্লব কারো একার না। আর হলো যে নির্বাচন হতে দিব না আমার মতো না হলে, এইটা হলো এক ধরনের ধৃষ্টতা এবং আকাঙ্ক্ষা বিরোধী। জনগণ মানে এটা এই দেশের মানুষের বিরোধী। তাদের হয়তো অভিজ্ঞতা কম আছে, সেই জন্যে আসলে তারা এই কথাগুলি বলছে। এটা আমি মনে করি যে আমাদের ছোট ভাইদের এটা অনভিজ্ঞতার কারণেই হয়েছে। কারণ হলো একটা দেশের একটা দলের প্রতিনিধি হয়ে বা দলের নির্বাচন ঠেকানোর এখতিয়ার মানে কারণে এই ধরনের কথা বলতে পারে না। তাহলে কি নাসিরউদ্দিন পাটোয়ারি এটা বুঝাইতে চান যে উনি প্রধান উপদেষ্টার চেয়ে, সরকারের চেয়ে বেশি শক্তিশালী, এদেশের জনগণের চেয়ে বেশি শক্তিশালী? ওনারা নির্বাচনে গেলেই না বোঝা যাবে ওনাদের জনপ্রিয়তা বা উনি যে সংস্কারগুলি বাস্তবায়ন করতে চাচ্ছেন সেই সংস্কারগুলি জনগণ চান কি না। আপনি সংস্কার বাস্তবায়নের একমাত্র উপায় হলো নির্বাচন, জনগণের ম্যান্ডেট। আপনি কি চান আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে আপনি ওনারা দিতে পারেন, সেটা যদি জনগণ যদি তাদেরকে সমর্থন দেয় তারা সরকারে যাবে। আর আমরা তো বলেছি যে এই জুলাই সনদ আপনি কিভাবে বাস্তবায়ন করবেন, একটি সংসদ ছাড়া, একটি নির্বাচিত সংসদ ছাড়া বাস্তবায়নের কোনো উপায় আছে?
কথার জন্য বলার জন্য অনেক কিছু বলা যায়। তিনি যে তিনটি আপনি পদ্ধতির এখানে কথা বলছিলেন, আপনি LFO, এরশাদের আপনি ফেসিস্টকে প্রত্যাখ্যান করছেন, আবার স্বৈরাচারের উদাহরণ দিচ্ছেন, এটা তো সবই এটা জিয়াউর রহমান আমলের একটি উদাহরণ দিয়েছেন। শুনেন, উনি শুনেন যে দেখেন আমাদের সংবিধানে মূল প্রবলেমটা কোথা থেকে শুরু হয়েছে, আপনাকে গোড়ায় যেতে হবে। এই দেশে সবচেয়ে যতগুলি সুষ্ঠু নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, কিন্তু শেখ হাসিনা এসে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে দিল, তারপরেই তো সমস্যাটা শুরু হয়েছে। এখন তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে। নির্বাচন পদ্ধতি, কিন্তু আসলে কি শুধু নির্বাচন পদ্ধতিতে গরমিল কিনা? তিনি যে পুলিশের কথা বলছে, যে প্রশাসন, দেখেন, সেটি তো শুধু আপনি নির্বাচন। পুলিশের কথা বলছেন, যে সংস্কার কমিশনের মেয়াদ ছিল 6 মাস, এই 15 আগস্টে শেষ হয়ে যাবে। পুলিশ নিয়ে যে সংস্কার কমিশন গঠিত হয়েছিল সেটা নিয়ে খুব কিছু আলোচনা হয়নি। সুতরাং আলোচনার টেবিলে আপনার বছরের পর বছর সময় ক্ষেপণ করে জনগণকে ভোট বঞ্চিত করে রাখা, একটা কথা হচ্ছে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। এরকম নির্বাচনটা আপনি যত প্রলম্বিত করবেন তত সমস্যা বাড়বে এবং দেশ সংকটে পড়বে। এই দেশের একটি মানে ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্যে দেশের মানুষের আকাঙ্ক্ষা সমীচীন হবে আমি মনে করি না। আকাঙ্ক্ষা বিরোধী বক্তব্য দিয়ে, শুধু বক্তব্যের জন্য বক্তব্য দিয়ে উত্তাপ ছড়িয়ে রাজনীতির মাঠে উত্তাপ ছড়ানোর কোনো মানে। আমরা আলোচনা আবারও ফিরবি, তবে এই আশরাফ আলী, এখন আপনি একটু যুক্ত করতে চাইছিলেন, আমি এরপরে অন্য প্রশ্নে আসবো। ভোটে অংশগ্রহণ প্রসঙ্গে আপনি কিছু একটা বলতে চাইছিলেন, ছোট করে একটু বলবেন। গণতান্ত্রিক দেশে ভোট তো প্রত্যেক দলের এই ভোট একটা খুব নিয়মিত একটা কার্যক্রম। সেই হিসাবে আমরা 2008-এ নির্বাচন অংশগ্রহণ করেছি, 14 সালে কোনো দল করেনি, আমরাও করি নাই। 18 সালে বিএনপিও নির্বাচন করছে, আমরাও করছি, জামাতও করছে। 18 সালে আমরা করলাম কি, বেলা 10:30টার দিকে আমরা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করছি, সাংবাদিক টোটাল ফলাফল। ওনারা করলেন কি, এই 6-7 জন পার্লামেন্টে যাইয়া হাসিনার এই অবৈধ নির্বাচনটাকে তারা কিন্তু বৈধ দিয়েছেন, আমরা কিন্তু অস্বীকার করছি। জামাতও কিন্তু এটাকে, আপনারা কোনো একটি আসনে জিতলেও কি জেতার তো কোনো প্রশ্ন কিভাবে আসে? এটা তো একটা ঝামেলা না, এটা তো নেগোসিয়েশন মাধ্যমে সম্ভব না। সেখানেও তো অনেক অফার ছিল আমাদের, আমরা সেটা নেই। কিন্তু আমরা যে নির্বাচনকে বয়কট করলাম, জামাত ইসলামও বয়কট করলো, সেইখানে ওনরা পার্লামেন্টে যে 6-7 জন আওয়ামী লীগের পার্লামেন্টকে বৈধ দিলেন ওনরা। দেখেন অবস্থাটা কি। তো এই যে একটা অবস্থাটা, একটা বড় দল হিসাবে তারা যে ভূমিকা পালন করছে না আওয়ামী লীগকে বৈধ দেওয়ার ব্যাপারে, এই জিনিসটা অনেক নেতারাই, বিএনপি অনেক বড় বড় নেতারা ভুলে গেছে। এইটা তারা কথা আনে না। আনি কি, আপনারা স্থানীয় সরকার নির্বাচন আর পার্লামেন্ট এক জিনিস না। পার্লামেন্টে স্থানীয় নির্বাচনের মানুষ ভালো মানুষ চায়, ওনারাও বিভিন্ন জায়গায়। আর একটা মজার ব্যাপার কি শুনবেন, চরমোনাই যে পীর সাহেবের যে ইউনিয়নটা, চরমোনাই ইউনিয়নটা, সেইখানে আওয়ামী লীগের যে প্রার্থী ছিল, সেইখানে ওনার নির্বাহী কমিটির সদস্য এবাদুল হক চান, বরিশালের মহানগর দীর্ঘদিন সভাপতি ছিল, সে একই স্টেজ উদ্যোগ চরমোনাইতে একই স্টেজ উদ্যোগ আওয়ামী লীগকে সমর্থন করলো, ওনার নির্বাহী কমিটির সদস্য। সেইখানে এই যে স্থানীয় সরকার নির্বাচনে ওনারা একটা কী কয় ওটাকে, একটা লুকোচুরি কোনো জায়গায় মানে অলিখিত সমর্থন দিতে তলে তলে যে নাম ব্যবহার করা যাবে না, তোমরা করো, এরকম তো অনেক জায়গায় আছে। নির্বাচন হয়েছে, তারা নির্বাচিত হয়েছে তারা। কাজে এই জন্য লোকাল নির্বাচনটাকে একটা কুলু ধরে, এইটা নিয়ে তো একটা জাতীয় নির্বাচন তো মূল। লোকাল নির্বাচন কিছু ভালো মানুষ চায়, সেখানে ভালো মানুষরা তাকে ভোট দিয়া, সাদামাটা মানুষ আমাদের যে লোকগুলি চেয়ারম্যান হয়েছেন, এবং তারা কয়েকজন চেয়ারম্যান এই জাতীয় পর্যায়ে ফার্স্ট হয়েছেন। তারা একজন কোরআন হাফেজ, মাদ্রাসার শিক্ষক, একজন ভালো ব্যবসায়ী, ভালো, এই লোকগুলো হয়েছে। কাজে এইটা তো মূল কথা না। মূল কথা হলো জাতীয় সংসদ নির্বাচনে যে আমরা গেলাম না, ওনরাও গেল না, ওনরা গেল, আমরা গেলাম 18-তে, সেইখানে আমরা বয়কট করলাম। কিন্তু ওনরা কি করলেন, ওনরা সেই সংসদকে বৈধ দিলেন, দীর্ঘদিন এই সংসদের মধ্যে আছে ওনরা। জি, আমি একটু আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে জানতে চাই। সুশাসনের জন্য নাগরিক, সুজনের জরিপের ফল প্রকাশ করা হয়েছে, সেখানে তার একটি জরিপের অনেকগুলো তথ্য আছে। একটি তথ্য একটু আপনার কাছে জানতে চাই। ঘূর্ণায়মান পদ্ধতিতে নিম্নকক্ষে নারী আসন সংরক্ষণের কমপক্ষে 63% এবং উচ্চকক্ষে নারীদের 30টি আসন সংরক্ষণের পক্ষে মত দিয়েছে 69% মানুষ। ওনার এই জরিপ, এইটা আরোই করতে হবে। ওনার ওই যে ঘূর্ণায়ন পদ্ধতি, এইটাই তো ওই কী কয় ঐক্যমত্য কমিশনে এইটা টেকে নাই। এইটা ওই বিষয়টা, ওনার বিষয়টা কেউ গ্রহণ করে নাই।
দুই একটা সেটা দল তো থাকে। রাজনীতিবিদদের মতামতে টিকে নাই, সাধারণ মানুষ এটি চাই। সাধারণ মানুষ তো এর মধ্যে কি কয়, রাজনৈতিক দল নিয়েই তো সাধারণ মানুষ, এর বাইরে সাধারণ মানুষ থাকে কিভাবে? সাধারণ মানুষের ভাষা রাজনীতিবিদদের না, ভাষা তো মাঝে মাঝে ভিন্ন সাধারণ হয়। মানুষ বলতেই কেউ নীরব, কেউ সক্রিয়, কিন্তু সাধারণ মানুষ যতগুলো দল আছে এর বাইরে মানে 72% ভোট আছে। এই রাজনৈতিক দল বাদ দিয়ে উনি কি একটা জরিপ দিল, এই জরিপটা নিয়েই তো আমাদের সন্দেহ। এবং উনি আরেকটা কি বলছেন, আপার হাউস, এই শোনেন, আপার হাউসে 72% নাকি আপার হাউস, অথচ এর মূল যেটা হলো লোয়ার হাউস, এই কথাটাই তো উনি আনে না। জরিপের আরো কিছু তথ্য আছে। সুজনের প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা এক ব্যক্তি হতে পারবেন না, এই পক্ষে মত দিয়েছেন 87%। সংখ্যানুপাতিক অর্থাৎ পিয়ার পদ্ধতিতে আসন বন্টন চান 71%। দুদক, মানবাধিকার তথ্য কমিশন সহ এই কমিশনগুলোকে সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বীকৃতি দেওয়ার পক্ষে 90% মানুষের মত। এইসব বিষয়গুলোতে একমত এখন আপনারা? যেটা হলো, উনি যেটা বলছেন যে পিয়ারটা হলো আপার হাউস, উনি কি বলছেন পিয়ার হাউস এটি নিম্ন কক্ষের কথাও বলছেন। নিম্নকক্ষের কথা বলছে, না, এটি উচ্চ কক্ষের। উচ্চকক্ষ। হ্যাঁ। আমরা বলেছি যে নিম্নকক্ষে যদি পিয়ার না থাকে, আপনি একটা কথা মনে রাখবেন, এইখানটা শুভঙ্করের ফাঁকি, আমি এটা ওখানে পরিষ্কার বলেছি। আপনি দেখেন লোয়ার হাউসে আপনার পিয়ার নাই, জি, আপার সেটার কথা হাউসে- আপনি এর আগেও না বলছেন। আপার হাউসে শোনেন, একটা কথা বলতে হবে, এটা আপার হাউসে পিয়ার, তা লোয়ার হাউসে পিপার না থাকলে আমি আপার হাউসে প্রার্থী দেবো কিভাবে? উনি বললেন যে নিজেরা কিসে, এখানে দুইটা পয়েন্ট আসছে নিচে, একটা হলো প্রার্থী হিসাবে ওই হবে, আর একটা হলো ভোটের অনুপাত হিসাবে। তা ভোটের অনুপাতটা যদি কিভাবে হবে, জি, যদি আমরা বুঝতে পারছি, আপনি এর আগেও বলছিলেন এটি কথা যে নিম্ন কক্ষে না হলে আপনারা উচ্চ কক্ষে চান না। উচ্চকক্ষ চাই না, উচ্চকক্ষ দরকার কি উচ্চকক্ষ? এরা আরো আমার খরচ বাড়বে তো, জি। এদের পুনর্বাসনের জন্য আরো কোটি কোটি হাজার শত শত কোটি টাকা জি, বাড়বে, আমি এটা জনাব দরকার আক্তার না। যেমন বাচ্চু একটু আপনার কাছে জানতে চাই, সুজনের জরিপ প্রসঙ্গেই প্রধানমন্ত্রী, যেটি তাকে বলছিলাম তথ্যটি, প্রধানমন্ত্রী দলীয় প্রধান সংসদ নেতা হতে পারবেন না এমন প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন 87% মানুষ, পিয়ারের পক্ষে উচ্চকক্ষে 71%, এবং যেই এনসিসি বা এরকম একটি কমিটির কথা বলা হচ্ছে সেই কমিটির পক্ষে মত দিয়েছেন 90% মানুষ। একটু আপনার মতামত দেখেন, জানতে এই চাইছি। জরিপটা ওনার ব্যক্তিগত, এই জরিপের কথা ওই যে আমার সহ আলোচক বললেন যে উনি সেটা সংস্কার কমিশন উত্থাপন করেছিলেন, কিন্তু সেটি না, এটি জরিপের তথ্য না, উত্থাপন জরিপের তথ্য না, ওনার যে প্রস্তাবনাগুলির বিষয়ে উনি যে জরিপ করেছেন, সেই প্রস্তাবনাগুলি উনি তো ওই সংস্কার কমিশনের সদস্য, উনি সেখানে কিন্তু উত্থাপন এটি তো ওনার করেছেন। ব্যক্তিগত কিন্তু প্রস্তাব নয়। এই যে জরিপটা উনি বলেছেন ঐক্যমত্য যে কমিশনে উনি যে প্রস্তাবগুলো দিয়েছেন, সেটি তো তার ব্যক্তিগত আচ্ছা, প্রস্তাব নয়, 87% সংস্কার কমিশনের ওনার প্রস্তাব। জরিপের ফলাফল হলো 87% মানুষ দলীয় প্রধানকে সরকার প্রধানই করেছেন। চায় না। উনি কতজনের জরিপ করেছেন? এদেশের ভোটার কত কোটি উনি কিভাবে জানলেন, কিভাবে বুঝলেন যাদের এগুলো? আর হলো আরেকটা জিনিস যে 71% কি উচ্চ কক্ষে পিয়ার চান। ভাই আমি আপনাকে বলি, বাংলাদেশের ভোটার, এই অধিকাংশ ভোটার গ্রামে থাকেন। আমি তৃণমূলে রাজনীতি করি, আমার গফরগাঁও পাগলা 2টা থানা, আপনি গিয়ে জিজ্ঞেস করেন, ওইখানে ভোট হলো 5 লাখ, আপনি যা জিজ্ঞেস করেন 1 লাখ মানুষকে, 5 লাখ মানুষকে জিজ্ঞেস করেন পিয়ার কি, তারা বুঝে না ভাই পিয়ার কি, তারা পিয়ার সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। আপনি ওই যে কয়েকজন মানুষকে জিজ্ঞেস করে বা নিজের মতো করে একটা নিজের মতটা ওই যে একটা জরিপের ফলাফল হিসেবে চাপিয়ে দেওয়া, এটা বাংলাদেশের মানুষের সাথে অন্যায়, এটা অসমর্থনযোগ্য। উনি পিয়ার পদ্ধতি যেখানে এই দেশের বেশিরভাগ মানুষ বুঝে না, আর আপনি বললেন যে 87% মানে 71% মানুষ পিয়ার চায়, আর সরকার প্রধান, দলীয় প্রধান সরকার প্রধান হতে পারবে না, এই সিদ্ধান্ত কি মানে উনি চাপিয়ে দিবেন, আমি চাপিয়ে দিব, আপনার চাপিয়ে দেওয়ার বিষয়? এটা হলো যে ওই দল নির্ধারণ করবে যে কাকে, যে দল উইনিং পার্টি তারা সিদ্ধান্ত নিবে যে কে তাদের সরকার প্রধান হবে। ওইটা তো তারা জনগণের ম্যান্ডেট যদি তারা পায়, তারা নির্ধারণ করবে কে সরকার প্রধান হবে, তাদের দলীয় প্রধান সরকার প্রধান হবে নাকি অন্য কেউ। এটা পৃথিবীর কোনো দেশে অন্য কেউ নির্ধারণ করে দেয় না, উইনিং পার্টি ডিসাইড করে যে কে সরকার প্রধান হবে, ওই পার্লামেন্টারি বডি নির্ধারণ করবে। আর হলো যে পিআর বাংলাদেশে এটা একটা অদ্ভুত পদ্ধতি, বাংলাদেশে এখন এটা অপ্রাসঙ্গিক। এনসিসি যাদের সাংবিধানিক কমিটির যেটি দেখেন, সেটা এনসিসি নিয়েও কিন্তু সংস্কার কমিশনে আলোচনা হয়েছে। এনসিসি নিয়ে সংস্কার কমিশন সেটা কিন্তু একমত হয় নাই, সেটা এনসিসির কথা শেষে সংস্কার কমিশনেই বাদ দিয়েছে। সুতরাং যে জিনিসগুলি অপ্রাসঙ্গিক হয়ে গেছে, যেগুলি আলোচনার টেবিলেই নাকচ হয়ে গেছে, সেইগুলি এখন এখানে জরিপ বা বিভিন্ন কিছুর নামে
এখানে এনে আলোচনা আলোচনার টেবিলে বাদ গেলেও এগুলো মানুষের বার্তা, এক না, ধরনের এটা মানুষের বার্তা না। মানুষের বার্তা যারা বুঝেন, মানুষের বার্তা যারা বুঝেন, মানুষের বার্তা বুঝতে হলে মানুষের কাছে যেতে হবে। গুটি কয়েক মানুষের আপনার ওই যে টেলিফোনে বা এইভাবে জরিপ করে মানুষের বার্তা বোঝা যায় না। যারা জনগণের সাথে জনসম্পৃক্ততা নাই, যারা কখনোই ভোটে অংশগ্রহণ করেন নাই, যারা কখনো সরকার পরিচালনা করেন নাই, যারা কখনো এমপি হন নাই বা নির্বাচন করেন নাই, তারা জনগণের ভাষা বুঝবেন না। আর এইগুলো আমি মনে করি যে এইগুলো নির্বাচন প্রলম্বিত করার বিভিন্ন বাহানা। আর হলো যে বিভিন্ন দলগুলো যাদের ভোটে জেতার মতো, যাদের ভোটে জেতার ন্যূনতম সম্ভাবনা নাই, তারাই নির্বাচন হতে দিবে না, এইটা ওইটা পিয়ার পদ্ধতি এই সেই সামনে এনে নির্বাচনটা প্রলম্বিত করতে চায়। ক্লাসের ফার্স্ট বয় কখনো পরীক্ষা পিছাইতে চায় না। আপনাকে বুঝতে হবে যে কারা নির্বাচন পিছাইতে চায়। এহতেশাম হক, একটু আপনার কাছে জানতে চাই, যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে এনসিপি নেতাদের বৈঠক হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এই বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কারের রূপরেখা, আসন্ন জাতীয় নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে মত বিনিময় হয়েছে। একটু আপনার কাছে জানতে চাইছি, আপনারাই বিভিন্ন সময় বলছিলেন যে বাংলাদেশের রাজনীতি ঠিক করবে এই দেশের জনগণ, কোনো বিদেশি বা কোনো রাষ্ট্রদূত এর নির্ধারণ করবে না, কিন্তু রাষ্ট্রের সংস্কার, রাষ্ট্রের নির্বাচন এগুলো নিয়ে হঠাৎ করে মার্কিন দূতাবাসে আলোচনার প্রয়োজন পড়লো কেন? কারণ এগুলো সব প্রাসঙ্গিক এবং ইন্টারলিঙ্কড। এটা যে ভ্যালিউসগুলো আছে আপনার, যে কোনো হাই কমিশন যারা রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদের সাথে তারাও জানতে চায় আলটিমেটলি, যেহেতু তাদের আমাদের ট্রেড পার্টনার, আমাদের বাণিজ্যের ব্যাপারটা আমরা আমেরিকার সাথে অনেক সম্পর্কিত এবং ইন্টারন্যাশনাল। এখন হচ্ছে আপনি একেবারে মানে কিভাবে বেহায়াপানা করে গিয়ে মনে করেন ইন্ডিয়াতে গিয়ে নমিনেশন নিয়ে আসা, অথবা আমি বলা যে আমেরিকার জন্য এসে ইন্টারভিন করে আমাকে দ্রুত কোনো সমাধান করে দেয়। আমি এটা অ্যাসিওর করতে পারি আপনাকে যে আমাদের আলোচনায় কখনোই এটা অসমতার ভিত্তিতে আলোচনা হয় না। ও প্লিজ আপনারা তাড়াতাড়ি এসে আমাদের তাড়াতাড়ি আমাদেরকে ক্ষমতায় বসায় দেন, রিটার্নে আমরা আপনাদেরকে দিয়ে দিব না। উনাদের আপনার অনেক উদাহরণ আছে যে আলটিমেটলি বিদেশিদের সাথে যখন ইন্টারাকশন হয়, আলোচনা হয়, তখন আলটিমেটলি কী ধরনের ডিগনিটি প্রেজেন্ট করা হয়েছে। অতীতে অনেক উদাহরণ আছে। খালেদা জিয়া নিজে চিঠি লিখেছেন, রাইট? চিঠি লিখে বলেছেন সে ইন্টারভিন করেন। আমরা এখানে হচ্ছে যেহেতু আমরা একটা ইন্টারিম গভর্নমেন্টের সিচুয়েশনে আছি, আমরা কিভাবে আবার নেক্সট যে ট্রানজিশনাল যে পিরিয়ডটা আছে, আমরা আমেরিকাকে, অন্যান্য আমাদের যারা বৈশ্বিক পার্টনার আছে যারা, তাদেরকে আমরা চাই আমাদের যে সংস্কার করে আমাদের যে গণতান্ত্রিক যে প্রক্রিয়াটা আছে, আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোকে আমরা কিভাবে উন্নয়ন করব, সেটাতে আমরা পার্টনার হিসেবে বিশ্বের প্রত্যেকটা গণতান্ত্রিক দেশকে চাই, ইংল্যান্ডকে চাই, আমেরিকাকে চাই, জাপানকে চাই। সুতরাং এটাকে কখনোই ওই স্পিন দেওয়া যাবে না যে আমরা তাদেরকে ওটা বলছি যে আমাদেরকে ক্ষমতায় বসায় দেন, তাড়াতাড়ি আসেন। আমার শেখ হাসিনার সাথে চলছে, বাদানুবাদ চলছে, আওয়ামী লীগ পরে বিএনপি, বিএনপি পরে আওয়ামী লীগ। অনেকগুলো কথার রেসপন্স উত্তর আমাকে দিতে হবে। যেমন বাচ্চু ভাই ওটা বললেন যে, আমি হয়তো একটু লম্বা করে বোঝা যায়, বাচ্চু বললেন যে ক্লাসের ফার্স্ট ছাত্র সবসময় তাড়াতাড়ি পরীক্ষা চায়। ক্লাসের ফার্স্ট ছাত্র গত 16 বছর বেঞ্চের পেছনে বসে মার খাচ্ছিল, এবং আলটিমেটলি বাইরের যাদেরকে উনি বলতেছেন অনভিজ্ঞ, তারাই এসে আলটিমেটলি স্কুলটারে বাঁচাইছে, বলছে ওইটা এখানে ফেসিবাদ বা যে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল তারা সরে গেছে। যদি এই ক্লাসের ফার্স্ট বই যে বলা হচ্ছে, ক্লাসের ফার্স্ট বইয়ের উপর জনগণ সবকিছু ছাইরা দিত, তাইলে 2028 সালে ইলেকশন হইতো, ছাইরা দেয় নাই। আলটিমেটলি এই যাদেরকে আপনি অনভিজ্ঞ বলছেন, যাদেরকে বলছেন তারা কোনো ধারণা রাখে না রাষ্ট্র কোন জিনিস, গণতন্ত্র কোন জিনিস, যে জনগণকে আপনারা এখনো মনে করেন যে তারা পিআর বুঝে না, তারা আলটিমেটলি সংস্কার বুঝে না। ব্র্যাকের রিসেন্ট সার্ভেটা দেখেন, এখানে 70% মানুষ বলছে তারা সংস্কার বুঝে। আমি ইন্টারভিউ করে নেব, না 22 সালের সার্ভে না, এই অগাস্টের সার্ভে, সার্ভের যে ব্যাপারটা, সার্ভের যে ব্যাপারটা যেটা বললেন বাচ্চু ভাই, এই যে দেখেন আমরা মানে কিভাবে আমরা ফার্স্ট বয়দের নিয়ে আমরা আগায় যাব। এখানে স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি পরিসংখ্যান করা হয়, আপনি কি দেখা হয় যেটা যে জনগণের পালস কি, একটা সার্টেন স্যাম্পল আনা হয়, স্যাম্পল থেকে বলা হয় জাস্টিফাই করার জন্য পরিসংখ্যানের নিয়ম। এবং সুজনের যেটা উন্নত সুজন থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে, বিএনপি তাদের 31 দফার সহ বিরোধিতা করছে,
No, 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 তাদের never. 31 BNP দফাতে there are number of example, আপনি যদি 31 দফাতে পড়েন যেগুলো, ওই 31 দফার বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখা হয়েছে। No, no, you can যে cite an example প্রতিষ্ঠানগুলো- যে 31 দফার যে প্রতিষ্ঠানগুলো- বিরুদ্ধে BNP আমি স্পেসিফিক No, no. সাইট করব। আপনি আরেকটু গাইডে দেখেন, আপনি 9 নম্বর দফা আপনার বলেন, 9 নম্বর দফাতে যান, আপনি বলেন কোনটাতে রিঅর্গানাইজেশন, BNP করে, হ্যাঁ। যে প্রতিষ্ঠানগুলো রিঅর্গানাইজেশন করা হবে। এর আগেও আপনি বলেন, আচ্ছা প্রথমে কেন এগ্রি করা হলো না যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না? এটা তো 31 দফাতে আছে। তাহলে বিএনপি কেন 2 সপ্তাহ 3 সপ্তাহ নষ্ট করলো ঐক্যমত্য কমিশনের আলোচনা করছে কিনা? না, এখনো তাহলে 2 তিন বারের কথা সপ্তাহ- বলেনি, তারা তাহলে 3 10 সপ্তাহ- বছরের না, রাজনীতি। না, না, 10 এইটা বছর। এস্টাবলিশ করি। তাহলে 3 10 সপ্তাহ বছর, অনধিক 10 বিএনপির বছর। 31 দফাতে যদি লেখা থাকে যে 2 বারের বেশি, পরপর আমরা চাই না। পরপর এটা- এটা তাহলে আপনি মনে মিস 2 বার- করছেন, আপনি তাহলে পয়েন্টটা তো- মিস ওই তো করছেন। আমরা তো ওইখানে গেলাম। 2 বারের বেশি না, পরপর তার মানে 2 বারের আমরা- বেশি। আমরা- বিএনপির 31 আমরা দফায় আছে মূল- পরপর 2 বারের বেশি। মূল যে জায়গাটা যাবো, আপনি এই ভুল ব্যাখ্যা পয়েন্টটা বলে করছেন। আমি শেষ করব। মূল আপনি যে ভুল জায়গাটা ব্যাখ্যা যাবো, করছেন। আমাদের রাষ্ট্রযন্ত্র কোনো একটা পরিবারের কাছে আমরা বন্ধক রাখবো না, পরিবারতন্ত্রের কাছে এক নাগরিকের বন্ধক রাখবো না, যে প্রতিষ্ঠানগুলোকে, ওই দুর্বল প্রতিষ্ঠানগুলোকে পুঁজি করে আলটিমেটলি ক্ষমতা কেন্দ্রীভূত হয়, যেটা হয়েছে 16 বছর। আপনি বাচ্চু ভাই বা আপনারা সবাই কেউ গ্যারান্টি দিতে পারবেন না যে আবার এই প্রতিষ্ঠানগুলোর উপর ক্ষমতা পুঞ্জীভূত করে আমাদের জনগণের উপর আবার চেপে বসবে না একটা স্বৈরাচার। জি, আমরা আলোচনা এটা গ্যারান্টির জন্য আমরা সংস্কারটা আমরা চাই। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ইহতেশাম হক, আপনাকে দিয়ে শুরু করে এই পর্বে একটু জানতে চাই, বিএনপিকে জড়ি অপপ্রচার করায় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করা হয়েছে। সার্জিস আলম চাঁদাবাজির অভিযোগ করেছিলেন বিএনপি নেতার বিরুদ্ধে। একটু আপনার কাছে জানতে চাই, এখন কি আর অন্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলা যায়? আপনাদের দলেরই তো একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। দেখেন এখানে গণতান্ত্রিক যে প্র্যাকটিস, যে চর্চাটা থাকা উচিত। এখানে বলা হচ্ছে আলটিমেটলি যে যাকে হত্যা করা হয়েছে, ওইখানে কিন্তু তথ্যগুলো সবাই আপনারা লোকালি খবর নিয়ে নিন, যে আলটিমেটলি ওইখানে প্রত্যেকটা যে মার্ডার হচ্ছে বা বড় বড় যে ঘটনাগুলো ঘটছে, যেগুলো হয়তো টেলিভিশনের স্ক্রিনে কম রিল হয়, আর নাগরিক পার্টির কেউ একজন ওইদিকে হাঁচি মারছে, ওটা দেখা যায় এখন ঘন্টার পর ঘন্টা রিলে থাকে। সার্জিস আলম লেজিটিমেটলি ক্লেম করছে, ওটার তো কাউন্টার কেউ দিতে পারেন। ওটা নিয়ে যে 10 কোটি টাকার মানহানি মামলা করে যে উদাহরণ সৃষ্টি করা হলো, একদিকে বলা হচ্ছে যে আমরা সম্প্রীতির রাজনীতি চাই, ওদিকে এই কি সাইনটা দেয়া হলো যে রাজনৈতিকভাবে লেজিটিমেটলি একটা গণতান্ত্রিক একটা জায়গায় একটা দলের কেউ বলতে পারে। এখন সেটাকে তো আমি কাউন্টার করতে পারি। বাচ্চু ভাই একটা কথা বললে বাচ্চু ভাইয়ের কথাতে আমি কথা দিয়ে কথার উত্তর দিতে পারবো। এখন তো কোর্ট তো একটা মিডিয়াম, যে 10 কোটি টাকা দিয়ে কি সার্জিস আলমের মুখ বন্ধ করে ফেলা যাবে, বা অন্যান্য যে পন্থা করা, এটা তো আনডেমোক্রেটিক, অগণতান্ত্রিক আচরণ রাজনৈতিক প্র্যাকটিসে। যদিও তো উনি একজন প্রাইভেট ইন্ডিভিজুয়াল, একজন যদি সাধারণ নাগরিক যদি থাকতো যে উনি আহত হয়েছে একজন রাজনৈতিক নেতার এক বক্তব্যে, সে গিয়ে ক্ষতিপূরণ চাইতে পারে। দুঃখজনক হচ্ছে যে এখানে তো উনি তো বিএনপির একজন নেতা, হয়তো সেই হিসেবে মামলাটি করেছেন যে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে। না, এখন চাঁদাবাজি আমাদের মনে করেন, আমরা স্পষ্ট আজকেও বলেছি, আমাদের যুব শক্তির মিটিং এ আমাদের নেতারা কমপ্লিট করেছে যে অনেকে আছে যারা 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 দুশ্চরিত্রের, বা যারা আলটিমেটলি আমাদের দলের প্ল্যাটফর্ম ব্যবহার করে চাঁদাবাজি করতে চায় বা ক্ষমতার ব্যবহার করতে চায়। আমাদের জিরো টলারেন্স। আপনি শুধু একটা জিনিস বলি, আপনারা দেখেন ওটা আমাদেরকে কিভাবে ট্রিট করা হচ্ছে। মনে করেন ভুল সিদ্ধান্ত, 5ই অগাস্টে আমাদের দলের নেতাকর্মী কয়েকজন গিয়েছেন, ওইখানে আপনার আলটিমেটলি আইন শৃঙ্খলা রক্ষা করেন বা ডিজিএফআই এর প্রেসক্রিপশনে পুরো ঘন্টার পর ঘন্টা 2 দিন 3 দিন রিল করে কন্টিনিউয়াস প্রচারণা প্রপাগান্ডা চালানো হয়েছে, যেন মনে হয়েছে যে এরা ওইখানে গিয়ে কার সাথে, আপনারা ক্লারিফাই করেন পিটার হাসের সাথে মিটিং হয়েছে কিনা, পরে কোন মিডিয়ায় পরে এটা আবার এটা প্রত্যুত্তর দেবে বা ক্লারিফাই করবে। এখন মূল পয়েন্ট যেটা আপনার প্রশ্নের, আপনি নিজে চিন্তা করে দেখেন, সার্জিস আলমের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে কারণ সে উঠে বলছে যে বিএনপির যে কেউ একজন চাঁদাবাজি করছে। জি, আমি একটু যেতে চাই জনাব আশরাফ আলী আকন, একটু আপনার কাছে জানতে চাই প্রসঙ্গে, একটু অন্য প্রসঙ্গে, সিলেটের সাদা পাথরের এলাকায় এখনকার দেশে পুরো আলোচিত একটি ঘটনা, সেখানকার সব পাথর নিয়ে গেছে। গত সেপ্টেম্বরে আপনার দলের নায়েবে আমির ফয়জুল করিম, সেও এই পাথর উত্তোলনের পক্ষে মত দিয়েছিলেন, বিশেষ করে যখন ব্যবসায়ী। একটু আপনার কাছে জানতে চাই, আজকে সৈয়দা রিজওয়ানা হাসান উপদেষ্টা তিনি হতাশা প্রকাশ করে বলেছেন যে পাথর উত্তোলনে সর্বদলীয় ঐক্য দেখেছি, তার মানে আপনাদেরও সেখানে মত ছিল। একটু আপনার মন্তব্য। পাথরটা একটা খনিজ সম্পদ,
সেটা এইভাবে এইটা তো উত্তোলন করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, আমরা কাজে লাগাইতে পারি। এটা তো মাটির নিচে থাকবে কেন এই সম্পদটা? এটা তো ইউজেবল। আমরা এটা ইউজ করবো না? সাদা পাথর যদি থাকে, এটা সম্পদ, তো আমরা এটা এক্সপোর্ট করতে পারি, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। পরিবেশের ক্ষতি হলেও তুলে ফেলবো। পরিবেশটা কি? পরিবেশ তো কত ক্ষতি করছে। ঢাকা শহরে কি বসবাস করা যায়? আজকের বুড়িগঙ্গাকে বলা হয় বিশ্বের বৃহত্তম নর্দমা। এটা কোনো নদী? এতগুলো সরকার আসলে 53 বছরের মধ্যে এই বুড়িগঙ্গা নদীটা, যেহেতু ঢাকাকে রক্ষা করা যায়নি, অতএব অন্য কোথাও না রক্ষা করা দরকার নেই। ঢাকাকে, এটা একটা অতিরিক্ত, এটা একটা অতিরিক্ত, যেখানে সর্বদলীয় মতামত যে আমার খনিজ আপনি কেন গ্যাস উঠান, এটা পরিবেশ নষ্ট হয় না? এই যে কয়লা উঠাইতেছেন, পরিবেশ নষ্ট হইতেছে না, জমি নষ্ট হইতেছে না? তো ওটা তো আপনি কিছু বলেন না। এখানে সাদা পাথর এটা একটা সম্পদ, এটা এক্সপোর্ট করা যায়, এটা বিভিন্ন কাজে লাগানো যায়। সেটা মাটির নিচে বসে থাকবে। এই যে পরিবেশ দূষণ হয়ে গেল, তা কয়লার খনিতে পরিবেশ দূষণ হয় না? এর কতটা টাকা রাষ্ট্র পেয়েছে? কতটা টাকা হিসাব হবে পরে, হিসাব নিকাশ যারা তারা দেখবে। কিন্তু উনি প্রথমেই বললেন সব দল ঐক্যমত হয়েছে এইটার ব্যাপারে। ঐক্যমত হবেই তো, এটা রাষ্ট্রীয় সম্পদ। তো উনি পরিবেশ মানে কি? সারা দুনিয়ার পরিবেশ নষ্ট না? ঢাকা শহরে চলা যায়? এই অল্প একটু বৃষ্টি হলে, 1-2 ঘন্টা বৃষ্টি হলে ঢাকা শহরে চলা যায়? উনি এই পরিবেশটা সয়ে দেখেন না? উনি এই যে চিটাগাংরা সব তলেই যায়, সমস্ত হিসেবে তলেই যায়, এই পরিবেশটা উনি দেখেন না? তো উনি এইটা নিয়ে একটা বিশাল নাম করার জন্য একটা বিশাল একটা উনি একটা দেবেন, একটা নিজের সার্কুলার দেবেন, এটা হয়? তার মানে যেটি হয়েছে ঠিকই হয়েছে। না না, সাদা পাথর এলাকায়। ঠিক হয়েছে মানে ঠিকই তো। এইটা রাষ্ট্রীয় সম্পদ। আমি মনে করি রাষ্ট্রীয় সম্পদ উত্তোলন, সেটার প্রয়োগ, সেটার ব্যবহার, সেটা এক্সপোর্ট, এটা দেশের স্বার্থে হয়েছে বলে আমি মনে করি। জি, আখতারুজ্জামান বাচ্চু, একটু আপনার কাছে জানতে চাই সাদা পাথর এলাকার প্রসঙ্গেই যেটি বলা হচ্ছে নজিরবিহীন লুটপাট হয়েছে সিলেটের এই পর্যটন কেন্দ্রতে। এর আগেও মামলা হয়েছিল এবং প্রশাসন সেই মামলাটি করেছিল 5 আগস্টের পরে, সেখানে লুটপাটের পরে, এবং সেখানকার মামলার একটি বড় অংশের আসামি বিএনপি নেতারা, অনেক জেলার বিএনপি নেতারাও রয়েছেন। এবারও অভিযোগ রয়েছে এবং এরই মধ্যে আপনাদের দলের পক্ষ থেকে কয়েকজনকে বহিষ্কারও করা হয়েছে। বহিষ্কার করেই আসলে সমাধান করা যায়? তার আগে দুটো কথা আমি বলতে চাই, আমাদের সহ আলোচকের দুটি কথার। উনি ম্যাডাম বেগম খালেদা জিয়াকে নিয়ে একটু কিছুটা আঘাত করে এই কথা বলেছে। বেগম খালেদা জিয়া, প্লিজ, আপনি আসলে দেশে ছিলেন না? বেগম খালেদা জিয়ার দেশে ছিলাম। প্লিজ লেট মি সে, আপনার কথার সময় আমি কিন্তু কোনো কথাই বলি নাই। জি বলেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মধ্যে আপনি দেখবেন সাধারণ মানুষ দলমত নির্বিশেষে, বাংলাদেশে যত দল আছে, মানে আমি কি বলেছি? লিসেন, আপনার দলের প্রধানকেও আপনি জিজ্ঞেস করবেন। আপনি দেখেছেন সেনা আমাকে বলতে দেন আমাকে একটু বলতে দেন প্লিজ। আপনি বলতে দেন কি বলেছি, আপনি একটু বলতে দেন। আপনার কাছে আসবো, আমি একটু শুনি। না, মানে এটা ইম্পর্টেন্ট, কারণ এখানে কিন্তু ইয়ে হয়ে যায় না। পরে আপনি শুনে নিন আমি কি বলতে চাইছিলাম। আমি ম্যাডাম জিকে নিয়ে কি বলেছি, আপনি কি বলেছেন? আপনি একটি চিঠির কথা বলেছিলেন। জি, এটা বেগম খালেদা জিয়া চিঠি দিয়ে পরে দেখা যাবে ক্লিপ হয়ে। আপনি বেগম খালেদা জিয়া সম্পর্কে কথা বলার আগে আমাদের অনেক অভিজ্ঞতা অর্জন প্রয়োজন। বেগম খালেদা, আমি কি বলেছি সেটা প্লিজ আপনি কথার মাঝে কথা বলবেন না। আপনার কথার মাঝে তো আমি বলি না, প্লিজ শুনে নিন। ওনাদের নেতাকর্মীরা পরে এইটা ক্লিপ নেবে, নিয়ে পরে আমাকে অ্যাটাক করতে পারে। I don't interrupt যে এই ছেলে ম্যাডাম জিকে নিয়ে কথা বলছে। I don't interrupt you. দেখেন বেগম খালেদা জিয়া কি বলেছেন? বাংলাদেশের মজলুমদের প্রতিনিধি বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে আপনি জিজ্ঞেস করেন, আপনার দলের প্রধান সহ যত রাজনৈতিক দলের প্রধান বেগম খালেদা জিয়া সম্মানের জায়গা, আস্থার জায়গা, ঐক্যের জায়গা। বেগম খালেদা এই দেশের জন্য যে স্যাক্রিফাইস, যে ত্যাগ বেগম খালেদা জিয়া স্বীকার করেছেন। বেগম খালেদা জিয়া নেভার কম্প্রোমাইজড এনিথিং। বেগম খালেদা জিয়া বলেছেন যে আমার এই দেশের বাইরে কোনো ঠিকানা নাই। বেগম খালেদা জিয়া কিন্তু কথা বলেন, আপনি বলেছেন বেগম খালেদা জিয়া বিভিন্ন দূতাবাসে চিঠি দিয়ে, আপনি বলেছেন আপনি চিঠি দিয়েছেন এটা ওটা। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। বেগম খালেদা জিয়া আপনি দেখেন বেগম খালেদা জিয়া জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র দিয়েছে একদলীয়। অসম্মান করে কি হলো? বলেন যে আমি মিথ্যা বলেছি সেটা বলতে পারেন। লিসেন, বেগম জিয়াউর রহমান এই দেশে এই যে একদলীয় বাকশাল থেকে গণতন্ত্র এনেছে। বেগম খালেদা জিয়া ওই পয়েন্টটা বলেন, সংসদীয় গণতন্ত্র দিয়েছেন। বেগম খালেদা জিয়া 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। এই দেশের মানুষকে ভোটের অধিকার দিয়েছেন। আসলে সেটা নিয়ে দ্বিমত করেননি। আমি তো আপোষ করতেন, তাহলে 2007 সালে আপোষ করে বিএনপি ক্ষমতায় যেত।
সুতরাং বেগম খালেদাকে কন্ডেম করে বেগম খালেদা আরে ভাই, condemn না, সেটি নিয়ে আসলে কথা দ্বিমত বলা করেননি, ভাই, শুধু আবার চিঠির প্রসঙ্গে কথা বলেছেন। এগুলো আপনারা তারপরে করেন। আচ্ছা ভাই, তারপর মনে রাখতেছেন, একটা তারপর বিষয় সার্জিস আলমের একটা জিনিস স্যার, এই আপনি বাচ্চু ভাই, বললেন, না, আপনারা শুনেন, যে কন্টেন্টটা ক্লিয়ার করতে হবে। আমি ম্যাডাম জিয়াকে সম্মান করি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার একজন আইডল, কিন্তু আপনি এমন ভাবে কথাটা নিচ্ছেন যে আমরা কোনো কিছু বলছি যেটা আমি ম্যাডাম জিয়াকে আক্রমণ করেছি। দেখেন, এখন শেষ করি, ক্লিয়ারলি বলছি যে আমি শেষ চিঠিটা করি, ম্যাডাম শেষ জিয়া করি। দিয়েছে শেষ করি, আমেরিকাকে, শেষ করি, right? শেষ করি, তো শেষ আপনি করি। পরে যে উত্তর দিলেন, কত সালের আপনার উত্তর কথা, শুনলে কত বোঝা সালের যাবে কথা, কত সালে, আমি খুব offensive কত সালে কিছু ম্যাডাম দিয়েছি। জিয়া চিঠি দিয়েছে? আপনি কত গুগল সালে? করলে পাবেন, আপনার আপনি কাছে জানবেন। ডকুমেন্ট আছে? ডকুমেন্ট আছে, উইদাউট দিতে পারবো। ডকুমেন্ট আপনি বললেন, তখন হয়তো আপনি রাজনীতিই করেন না। আর ওইটা তো মানে শুনেন, লিসেন লিসেন, আমি বলি, আর স্যার, আর দেখেন বাংলাদেশে একটু ছোট করে। সার্জিস আলমের যে বিষয়টি আপনি যে প্রসঙ্গটি উত্থাপন করেছেন, দেখেন সার্জিস আলম ওইখানে প্রকাশ্য সেইখানে ভিডিও আছে, ফুটেজ আছে, কারা হত্যা করেছে, কি করেছে, উনি কি বললেন? আগাম বলে দিলেন যে বিএনপি আমরা সেটি যিনি মামলা করেছেন তার মুখ থেকে আমরা শুনেছি। একটু আপনার কাছে সাদাপাথর এলাকার প্রসঙ্গে যে একটু বিএনপির আপনার বিরুদ্ধে মন্তব্য জানান। বিএনপি এই আমি একটু কাজটা ছোট করে করেছে, সাদা অথচ পাথর জড়িত এলাকার না। দেখেন, বিষয়টি নিয়ে আপনার সাদা মন্তব্য জানতে পাথর চাই। নিয়ে যেটা দেখেন বাংলাদেশে আজকে আমরা যে বিল্ডিংটাতে বসে আছি, এটাও কিন্তু পাথর এই বিল্ডিংটাতেও ব্যবহার হয়েছে। বাংলাদেশে আসলে প্রাকৃতিক সম্পদ সীমিত, সেই প্রাকৃতিক সম্পদগুলি পরিবেশ ঠিক রেখে যথার্থ ব্যবহার করাই সমীচীন আমি ব্যক্তিগতভাবে মনে করি। পরিবেশের যাতে বিপর্যয় না হয়, আবার এই সম্পদটাও যেন অপচয় বা এই সম্পদটা যেন অব্যবহৃত না থাকে, সেইখানে আসলে একটা সুষ্ঠু নীতিমালার আপনারা যে আওয়ামী মাধ্যমে লীগ সরকারের আমলকে দোষারোপ করছিলেন সবাই বা এ বিষয়ের ক্ষেত্রে, বা সেই আমলের যাচ্ছে রেজাউল হাসান বলেছেন সেই আমলেও 4 বছর পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলেন, কিন্তু এখন পারেননি সর্বদলীয় ঐক্যের কারণে। না, এটা বিষয়টা তা না। আপনি যখন চেয়ারে থাকবেন, আপনি যখন দায়িত্বে থাকবেন, দায়িত্বটা আপনার উপর বর্তায়। আপনি অন্যের কাঁধে দোষ দিয়ে আপনি নিজের দায় এড়ানোর সুযোগ নাই। এখানে উনি এই বন পরিবেশ উপদেষ্টা, উনি যদি অন্যের কাঁধে দোষ চাপিয়ে উনি যদি দায় এড়ানোর চেষ্টা করেন, তাহলে তো এটা হলো না ভাই। সেটি হচ্ছে বিষয়। আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। শেষ করতে হচ্ছে আমার আজকের, আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 24